দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 আর 10টার সংবাদ। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমরা দুজন, আমি তামিমুর রহমান তন্ময় এবং আমি ফারনাজ জুই। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। নামের আগে পরে লীগ, আওয়ামী ও বঙ্গবন্ধু যুক্ত করে 2009 সালের পর যেসব সংগঠন গড়ে উঠেছে এর প্রায় সবই ভুঁইফোড় বলে মনে করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এসব সংগঠনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। নীতি নির্ধারকদের পক্ষ থেকে গোয়েন্দা সংস্থাগুলোকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ভুঁইফোড় এসব সংগঠনের উদ্যোক্তাদের কর্মকাণ্ড ও সম্পদের খোঁজ নেওয়া হবে বলেও জানাচ্ছেন আওয়ামী লীগ নেতারা। শাহ আলী জয়ের রিপোর্ট। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ। দীর্ঘ এই সময়ে সরকারের সফলতাকে পুঁজি করে দলের নাম ভাঙিয়ে গড়ে উঠতে দেখা গেছে নাম সর্বস্ব বেশ কিছু সংগঠন। যেসব সংগঠনের নামের আগে পরে যুক্ত করা হয়েছে লীগ, আওয়ামী, বঙ্গবন্ধু, বঙ্গমাতা ইত্যাদি শব্দ, এগুলোর প্রায় সবকটিকেই ভুঁইফোড় সংগঠন বলছে আওয়ামী লীগ। বিরোধী দলে থাকতে এদের কিন্তু আমরা কোনো চোখে দেখি নাই, কিন্তু এই যে আওয়ামী লীগের যে দীর্ঘ টানা 3বার রাষ্ট্রীয় ক্ষমতায় 12-13 বছর যাবৎ একটানা রাষ্ট্রীয় ক্ষমতার কারণে এরা দলের বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সেটার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে 2-1 গ্রেপ্তারও হয়েছে এবং আরও অনেকেই যাদের এই ধরনের অনৈতিকতার সঙ্গে জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। চাকরিজীবী লীগ নামে এমনই এক ভুঁইফোড় সংগঠন গড়ে তাতে পদ বাণিজ্যের অভিযোগে সম্প্রতি ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করে র্যাব। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলছেন এর মাধ্যমে ভুঁইফোড় সংগঠনের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা শুরু হলো। এই হেলেনা জাহাঙ্গীরের মাধ্যমে যে এটা এখনকার সবার গায়ে যেহেতু লাগছে, এটা আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে সবাই কিন্তু এটা এখন এটা রিয়েলাইজ করতেছে যে এদের এই গতি স্তব্ধ করা উচিত এবং এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। আওয়ামী লীগ সূত্র বলছে দলের নাম ভাঙিয়ে গড়ে ওঠা এমন ভুঁইফোড় সংগঠনের সংখ্যা শতাধিক। ফেসবুক কেন্দ্রিক বা বিভিন্ন দিবসে এদের তৎপরতা দেখা যায়, যেসবের নেই কোনো গঠনতন্ত্র, কমিটি কিংবা সাংগঠনিক কাঠামো। অভিযোগ আছে চাঁদাবাজি, টেন্ডারবাজি আর তদবির বাণিজ্যই এদের প্রধান উদ্দেশ্য। তারা মূলত তাদের অর্থনৈতিক ফায়দা লোড়ার জন্য এগুলো কাজগুলো করছে। এরা যারা এই ধরনের কাজ করেছে এরা কেউই বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী না, কেউই শেখ হাসিনার কর্মী না। এরা মূলত এদেরকে বলা যেতে পারে ধান্দাবাজ বা টাউট প্রকৃতির। ভালো পোস্ট পজিশন পাই না, অথচ জাতীয়ভাবে আমাদের কিছু নাম যেগুলো মানুষের চিনে, আমাদেরও মাঝে মাঝে ইচ্ছা করে যে কোনো জায়গায় মিডিয়াতে একটু চেহারা দেখান দরকার, তখনই কিন্তু এই মানুষগুলাই কিন্তু এই যে এদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে মিডিয়াতে কিন্তু গিয়ে তাদেরও নাম দেয় এবং নিজেরও কিন্তু প্রকাশ করে। আওয়ামী লীগের গঠনতন্ত্র থেকে জানা যায় দলটির 8টি সহযোগী ও 2টি ভাতৃপ্রতিম সংগঠন রয়েছে। সহযোগী সংগঠনগুলো হলো যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, মৎস্যজীবী লীগ ও আওয়ামী আইনজীবী পরিষদ। আর ভাতৃপ্রতিম সংগঠন দুটি হলো ছাত্রলীগ ও শ্রমিক লীগ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এদিকে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে 73টি ভুঁইফোড় সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ডিবি পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ বলেন, এর প্রেক্ষিতে পুলিশ দ্রুত তাদের গ্রেপ্তার করবে। তিনি জানান, এই 73টি সংগঠনের মধ্যে রয়েছে আওয়ামী প্রচার লীগ, আওয়ামী তরুণ লীগ, আওয়ামী রিকশা মালিক শ্রমিক ঐক্য লীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, আওয়ামী নৌকার মাঝি শ্রমিক লীগ। শুধু এগুলিই নয়, এমন আরও অদ্ভুত নাম জুড়ে সংগঠন খোলার তালিকায় রয়েছে ওলামা লীগ, চেতনায় মুজিব, ডিজিটাল ছাত্রলীগ, আমরা নৌকার প্রজন্ম। এসব সংগঠনের কাজই হলো বিভিন্ন মানুষকে ভাঙিয়ে নানাভাবে অর্থ উপার্জন ও ব্ল্যাকমেইল করা। নামে বেনামেই সব সংগঠনের প্রতিষ্ঠাতা ও তাদের সাথে জড়িতদের দ্রুত আটক করা হবে। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অসাধু চক্রের তৈরি করা আরও রয়েছে সজীব ওয়াজেদ জয় লীগ, আওয়ামী অনলাইন লীগ, ডিজিটাল আওয়ামী ওলামা লীগ, আওয়ামী শিশু লীগ সহ বিভিন্ন সংগঠন। আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কমপ্লেন করেছেন যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নাম ধারণ করে 73টি অঙ্গ সংগঠন যারা আওয়ামী লীগের বা একটা বড় সংগঠনের নাম ধারণ করে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দোকান খুলে বসেছে। মডেল ফারিয়া মাহমুদ পিয়াসাকে গুলশানের মামলায় 3 দিন ও আরেক মডেল মো আক্তারকে মোহাম্মদপুরের মামলায় 3 দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম।
এদিকে প্রতারণার অভিযোগে কথিত চিকিৎসা বিজ্ঞানী ইশরাত রফিক ঈশিতাকে 2 মামলায় 6 দিনের রিমান্ড দিয়েছেন নিম্ন আদালত। অন্যদিকে 3 দিনের রিমান্ডে থাকা হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে সোমবার প্রতারণার মামলা করেছে জয়যাত্রা টিভির সাবেক ভোলা প্রতিনিধি তুহিন। বিস্তারিত মাসুদা লাবনীর প্রতিবেদনে। বিত্তবান পরিবারের সন্তানদের মাদকে আসক্ত ও ধনী পরিবারের সদস্যদের ব্ল্যাকমেইল করে অর্থ উপার্জনের অভিযোগে মডেল ফারিয়া মাহমুদ পিয়াসাকে ও মৌ আক্তারকে আটক করে ডিবির সাইবার ক্রাইম টিম। পরে রবিবার দুপুরে তাদের পাঠানো হয় নিম্ন আদালতে। এর আগে মৌ আক্তারের বিরুদ্ধে মোহাম্মদপুর ও পিয়াসার বিরুদ্ধে গুলশান থানায় মাদক মামলা করে নিম্ন আদালতে পাঠিয়ে চাওয়া হয় 10 দিনের রিমান্ড। আদালত তাদের 2 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এটা রুটটা বের করতে হবে যে এই যে ইয়াবাগুলি বা এই মদ কোথেকে আসলো, কারা সরবরাহ করলো, এই রুট জানা দরকার। অতএব এই জন্যই আদালতে আমরা আসামির পক্ষ বক্তব্য রেখেছে, আমরা প্রতিবেশীর পক্ষ থেকে বক্তব্য রেখেছি এবং আমরা 10 দিনের রিমান্ড মঞ্জুর করতে নিবেদন করেছি। সেখানে আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে ডিবি পুলিশের যুগ্ম কমিশনার বলেন, এই 2 জনকে গ্রেফতারের পর আরও অনেকে অভিযোগ করছেন তাদের বিরুদ্ধে প্রতারণার, তাও খতিয়ে দেখা হবে। শুধু তারা 2 জন না, এমন 17 আছে ওই এলাকাগুলিতে। আমরা প্রত্যেকে অনেকের নাম আমরা পেয়েছি। আমরা আস্তে আস্তে এই অভিযানগুলো আমরা পরিচালনা করব। তিনি বলেন, এমন আরও কিছু মডেলের তালিকা পাওয়া গেছে, তাদেরও আটক করা হবে। এই ধরনের যে অবৈধ পথে তাদেরকে বিয়া বা আসক্ত করে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে, এই সব কিছুর বিষয়ে তদন্ত হচ্ছে। এদিকে রাজধানীর মিরপুরে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশি বিদেশি সংস্থার প্রতিনিধি হিসেবে পরিচয়ে প্রতারণার অভিযোগে কথিত তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও ব্রিগেডিয়ার জেনারেল ইশরাত রফিক ঈশিতাকে শনিবার আটকের পর রবিবার শাহআলী থানায় 3 মামলা করে র্যাব। তাকে 2 মামলায় 6 দিনের রিমান্ড দিয়েছেন নিম্ন আদালত। ইশরাত রফিক ঈশিতা সে নিজেকে একজন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পরিচয় দিয়ে সে প্রতারণা করছিল। আমরা রিমান্ডের পক্ষে বক্তব্য দিয়েছিলাম। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই 2 মামলাতেই 6 দিন রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে রাজধানীর পল্লবী থানায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন জয়যাত্রা টিভির সাবেক ভোলা প্রতিনিধি তুহিন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এবার দেশে করোনা পরিস্থিতি। দেশে করোনা ভাইরাসে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত 24 ঘন্টায় করোনায় আরও 246 জন মারা গেছেন, আর নতুন শনাক্ত হয়েছেন 15,989 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন 12,80,317 জন। এদের মধ্যে মারা গেছেন 21,162 জন। 24 ঘন্টায় দেশে 53,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 29.91%। একদিনের সর্বোচ্চ মৃত্যু ঢাকায়, এরপর চট্টগ্রামে 64 জন। এছাড়া খুলনায় 30, রাজশাহীতে 22, রংপুরে 14, বরিশালে 16, সিলেটে 14 এবং ময়মনসিংহে 10 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আসা করোনা রোগীদের বেশিরভাগই আসছেন মারাত্মক শ্বাসকষ্ট নিয়ে। অনেক ক্ষেত্রে হাই ফ্লো অক্সিজেন সরবরাহ করেও যাদের অবস্থার উন্নতি হচ্ছে না। আইডিসিআর এর গবেষণা বলছে, টিকা নেয়ার পর আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার রোগীর হার মাত্র 0.3%। এছাড়াও বিএসএমএমইউ এর গবেষণায় উঠে এসেছে, অ্যাস্ট্রাজেনেকার 2 ডোজ টিকা নেওয়া 98% দেহেই মিলেছে রোগ প্রতিরোধ ক্ষমতা। এরই মধ্যে রাজধানীতে অ্যাস্ট্রাজেনেকার টিকার 2য় ডোজ দেওয়া শুরু হয়েছে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বাইরের বাতাসে পর্যাপ্ত অক্সিজেন, তবে হাসপাতালের ভেতরে করোনা রোগীদের অক্সিজেন দিতে হচ্ছে কৃত্রিম উপায়ে। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে পাল্টে গেছে দেশে কোভিড ডেডিকেটেড হাসপাতালের দৃশ্যপট। হাসপাতালের পরিচালক বলছেন, আগতদের সবচেয়ে বড় সমস্যা শ্বাসকষ্ট। মুহূর্তেই কমে যাচ্ছে অক্সিজেন স্যাচুরেশন। এখন যে আপনি বলতে পারেন যে সমস্ত রোগী আসতেছে, বেশিরভাগ রোগী কিন্তু দেখা যাচ্ছে যে তাদের শ্বাসকষ্ট বেশি এবং স্যাচুরেশন খুব কম। এই সমস্ত রোগী ম্যানেজমেন্টও কিন্তু আমাদের অনেক হিমশিম খেতে যাচ্ছে। এদিকে আইইডিসিআর এর গবেষণা প্রতিবেদন বলছে, এ পর্যন্ত যারা করোনা টিকা নিয়েছেন তাদের আক্রান্তের হার, হাসপাতালে ভর্তি, আইসিইউ ও মৃত্যুর হার তুলনামূলক কম, যেখানে টিকা না নেওয়া ব্যক্তিদের জটিলতা অনেক বেশি।
মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বন্ধ হয়ে যাওয়া অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ শুরু হয়েছে আজ থেকেই। বিএসএমএম-এর গবেষণা প্রতিবেদন বলছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার 2 ডোজ নেওয়া ব্যক্তিদের 98% দেহেই মিলেছে রোগ প্রতিরোধ ক্ষমতা। যারা করোনা আক্রান্ত তাদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি অ্যান্টিবডি পাওয়া গেছে, ভ্যাকসিনও নিয়েছে, করোনা আক্রান্ত ছিল। আবার যারা করোনা আক্রান্ত হয়নি কিন্তু শুধু ভ্যাকসিন নিয়েছে তাদের অ্যান্টিবডির সংখ্যা ছিল 50 থেকে 1000। এছাড়াও দেশে সিনোফার্মা টিকা উৎপাদনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে যে কোনো সময় ত্রিপক্ষীয় চুক্তি হতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমার আশা যে এটা যে কোনো মুহূর্তে শুড বি ডান, এটা ডিলে করা ঠিক হবে না, কারণ ডিলে করলে কিন্তু সই করার পরেও মাস 2 লাগবে প্রোডাকশন হতে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ থেকে ঢাকায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ শুরু হলেও 7 তারিখ থেকে এই টিকা দেয়া হবে সারা দেশে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। নামে কঠোর লকডাউন কিন্তু বাস্তবে ঢিলে ঢালা। রাজধানীর বেশিরভাগ সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ থাকলেও ছিল না কোনো গণপরিবহন। তবে জরুরি প্রয়োজন মেটাতে রিক্সা ও মোটরসাইকেল চলছে। সেক্ষেত্রে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে জরুরি প্রয়োজন মেটাতে বের হওয়া যাত্রীদের। সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া বের হলেই জরিমানা করছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে অসুস্থতা নিয়ে যারা বের হয়েছেন তাদের জন্য যানবাহন সংকট ছিল বড় একটা সমস্যার নাম। এদিকে করোনা পরিস্থিতি বিবেচনায় বাড়তে পারে বিধিনিষেধের মেয়াদ। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে বিস্তারিত। লকডাউনের মাঝে গার্মেন্টস শিল্প চালু করায় ঢাকামুখী মানুষের যাত্রা এখনো চলছে। তবে গণপরিবহন বন্ধ থাকায় দীর্ঘ পথের বাহন হয়েছে মোটরবাইক, অটোরিকশা কিংবা ভ্যান। ফলে রাজধানীর সড়কগুলো ছিল জনাকীর্ণ। তবে পেটের দায়ে যারা বের হয়েছেন তারা পড়েছেন বিপাকে। রিকশা চালকদের আক্ষেপ, নেই পর্যাপ্ত যাত্রী, আর নিজে কিংবা পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তাদের জন্য নেই পর্যাপ্ত যানবাহন। বের হয়েছি পেটের দায়, এখন কি করবো স্যার? বুয়া থাকতে থাকতে তো মনে করেন অসহায় হয়েছে। লকডাউন না দিয়া স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা করুক, তাহলেই বরংস ভালো। 10 টাকার ভাড়া 200 টাকা, 200 টাকা ভাড়া 800 টাকা, এইভাবে দুর্যোগে পড়তেছে আর কি। তো স্যালারি তো তেমন একটা না, মোটামুটি না। আর টিআই করে তো কোম্পানি এতগুলো দিবে না। ব্যক্তিগত গাড়ির চাপে কখনো কখনো যানজট তৈরি হতে দেখা গেছে নগরীর বিভিন্ন সড়কে। পুলিশ জানায় বেশিরভাগ গাড়ি জরুরি সেবায় নিয়োজিত। তবে বের হওয়ার যৌক্তিক কারণ না দেখাতে পারলে তাকে জরিমানা করা হচ্ছে। অযৌক্তিক কারণ পেলে আমরা মামলা দিয়ে দিচ্ছি, আর যদি যেগুলো যৌক্তিক, যে গার্মেন্টসে আসছে লোকজন, আমরা ছেড়ে দিচ্ছি এবং তাদেরকে জায়গা মতো পৌঁছা দেওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। তো রোগীও আসতেছে অনেক, তো রোগী আমরা চেক করে কাগজপত্র দেখে ছেড়ে দিচ্ছি সাথে সাথে। অবাধ বিচরণ করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ালেও অনেকেই এর তোয়াক্কা করছেন না। তাই সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মানার উপর জোর তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। রাজধানী লকডাউন ও ঢাকামুখী মানুষের আরো খবর জানাবেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আপনি তো এই মুহূর্তে আব্দুল্লাপুর অবস্থান করছেন। সড়কে কি অবস্থা দেখছেন? এখনো কি রাজধানীতে ফিরছে মানুষ? ধন্যবাদ জি। আসলে এখনো ফিরছে মানুষ। আমরা লক্ষ্য করছি আব্দুল্লাপুরে রয়েছে, এখনো দূর দূরান্ত থেকে মানুষ আব্দুল্লাপুর পয়েন্টে বা টঙ্গী পয়েন্টে এসে নামছে। এখান থেকে অনেকে যে যেভাবে পারছে, আপনি জানেন যে গণপরিবহন বন্ধ থাকার কারণে তাদেরকে একটু ভোগান্তি পোহাতে হচ্ছে। মানুষ কিন্তু ফিরছে। এখন আজকে লকডাউনের আর মাত্র 3 দিন বাকি রয়েছে। আর শিল্প কারখানাগুলো খুলে দেওয়ার কারণে আসলে রাজধানীমুখী মানুষের চাপ যতটা বেড়েছে, একই সঙ্গে রাজধানীর প্রতিটি সড়কে গাড়ির চাপও কিন্তু বেড়েছে। এবং ব্যক্তিগত গাড়ি, ছোট গাড়ি, সব গাড়ি কিন্তু এখন প্রতিটি সড়কে আমরা লক্ষ্য করছি এবং প্রতিটি সিগন্যালে কিন্তু যানজটের, ছোট ছোট যানজটেরও কিন্তু সৃষ্টি হচ্ছে। বলা যায় যে এখন একেবারেই ঢিলেঢালা একটি পরিস্থিতি বিরাজ করছে পুরো রাজধানী জুড়ে এবং মানুষ কিন্তু ঠিকই ধীরে ধীরে মানুষ আসতে শুরু করেছে রাজধানীতে। বিভিন্ন অজুহাতে কিন্তু মানুষ এখন আসছে, কারণ শিল্প কারখানা কিন্তু এর মধ্যে খুলে দেওয়া হয়েছে। বলা যায় যে একটি শিথিল পরিস্থিতি বিরাজ করছে লকডাউনের যদিও করোনা সংক্রমণের কারণে আরও 3 দিন বাকি রয়েছে। সামনের দিকে বাড়াবে কিনা সেটিও একটি শঙ্কার বিষয়, কারণ সংক্রমণ প্রতিদিনই কিন্তু বাড়ছে। এখন শিথিল একটি পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু এখন পুরো রাজধানী বিরাজ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীমুখী মানুষের চাপও কিন্তু প্রতিদিন বাড়ছে। এই ছিল আমার কাছে রাজধানী আব্দুল্লাপুর থেকে সবশেষ পরিস্থিতি। ফখরুল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, রাজধানীর আব্দুল্লাপুর থেকে লকডাউন এবং ঢাকামুখী মানুষের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। এদিকে করোনার থাবায় পেছালো মেট্রো রেলের টার্গেট। চলতি বছরের ডিসেম্বরে মেট্রো চালুর কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না।
সেই জায়গায় 2022 সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালু হবে বলে জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। তবে মতিঝিল পর্যন্ত কবে চালু করা যাবে সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছে না কর্তৃপক্ষ। লাবণ রহমানের রিপোর্টে বিস্তারিত, ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। মেট্রো রেলের আগারগাঁও স্টেশন রাস্তার অংশের কাজ শেষে এখন ভায়াডাক্টের উপরই বেশিরভাগ কর্মযজ্ঞ। করোনা পরিস্থিতির মধ্যেও থেমে নেই প্রকল্পের কাজ। উত্তরা থেকে আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত পুরো পথে এমনই দৃশ্যমান মেট্রো রেল প্রকল্প। জুন মাস পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি 68 ভাগ। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পূর্ত কাজ এগিয়েছে 87.80 ভাগ। আসছে ডিসেম্বরের মধ্যে আগারগাঁও অংশের কাজ শেষের লক্ষ্য থাকলেও করোনার কারণে সেই লক্ষ্য এখন 2022 সালের ডিসেম্বর। আশা করছি যে 2022 সালের ডিসেম্বর মাসে ঢাকা মহানগরবাসী মেট্রো রেলে চলাচল করতে পারবেন। এটা উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত। মতিঝিল পর্যন্ত টার্গেট, তার পরবর্তীতে আরো হয়তো 6 মাস লাগতে পারে। কমলাপুরের কাজটা তো এখন শুরু করতে হবে। যদি একসাথে শেষ করা যায় তাহলে একসাথেই চালু করব, যদি শেষ করা না যায় তাহলে এটা তৃতীয় ধাপে যে চালু করব। স্বাস্থ্যবিধি মেনে চলছে মেট্রো প্রকল্পের কাজ। এরই মধ্যে বেশিরভাগ কর্মীকে দেওয়া হয়েছে করোনার 2 ডোজ ভ্যাকসিন। এরপরও মেট্রো রেলের আওতাধীন 4টি প্রকল্পে করোনা আক্রান্ত 876 জন। যদিও এখন পর্যন্ত প্রকল্পে মৃত্যু নেই করোনায়। জাপান, চীন, ভারত সহ একটা বড় অংশের বিদেশি শ্রমিক কর্মকর্তারা কাজ করছেন এই মেট্রো রেল প্রকল্পে। কিন্তু বাংলাদেশের যে বর্তমান করোনা পরিস্থিতি তাতে বেশ উদ্বিগ্ন তারা। অনেকে আসতে পারছেন না সরজমিনে। সব মিলিয়ে তাই পুরোদমে চলতে পারছে না মেট্রো রেল প্রকল্পের কাজ। বিদেশিরা আমাদের সাথে মিলেমিশেই একসাথেই আমরা কাজ করছি, সেটা আপনাকে মানতে হবে। স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যেই কাজগুলো করা সম্ভব সেই কাজগুলোই আমরা করছি। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 11.73 কিলোমিটার ভায়াডাক্টের উপর বসে গেছে রেল ট্র্যাক। প্রথম পর্যায়ের 9টি স্টেশনও দৃশ্যমান। দেশে চলে এসেছে 4টি মেট্রো রেলের 24 সেট কোচ। আগামী সেপ্টেম্বর নাগাদ আরো 5টি মেট্রো রেল জাপান থেকে আসার কথা বাংলাদেশে। আমাদের করোনার কনস্ট্রাকশনের উপরে তার নেতিবাচক একটা বড় প্রভাব আছে। তবে অভিজ্ঞতা আমাদের হয়ে গেছে। প্রথমে একবার কোভিড, তারপর আবার আসলো। তারা এটাকে কাজে লাগিয়ে নির্দিষ্ট সময় না পারলে পরেও এর পরিবর্তিত সময়ের মধ্যে যেটা প্রক্ষেপণ করা হবে, অ্যাটলিস্ট সেই জায়গায় যদি আমরা ধরতে পারি তাও অর্জনটা কম হবে না। সব মিলিয়ে এজন্য করোনা পরিস্থিতির উপরই আবারও নির্ভর করতে হচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষকে। তবে এখন টিকা কার্যক্রম গতিশীল হওয়ায় আগামী ডিসেম্বরে আগারগাঁও পর্যন্ত চালুর ব্যাপারে জোর আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। লাবণ রহমান, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংকের 2000 কোটি টাকার প্রস্তাব নাকচ করেছে বাংলাদেশ। সংস্থাটি রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিকদের মতোই সুযোগ সুবিধা দেওয়ার কথা বলায় এই সিদ্ধান্ত নেয় সরকার। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গণমাধ্যমের সাথে আলাপকালে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এই সময় রোহিঙ্গাদের জন্য দাতা সংস্থার অর্থায়ন নিয়েও প্রশ্ন তোলেন পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। রোহিঙ্গাদের বাংলাদেশে অবাধে কাজের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক। এর জন্য 2000 কোটি টাকা দিতে চায় সংস্থাটি। এরই মধ্যে সংস্থার পক্ষ থেকে রিফিউজি পলিসি রিভিউ ফ্রেমওয়ার্ক শীর্ষক এই প্রস্তাবটি সরকারের কাছে পাঠানো হয়েছে, যেখানে উদ্বাস্তুদের সমাজে অন্তর্ভুক্ত করা যায় কিনা তা জানতে চেয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের এই প্রস্তাব নাকচ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশঙ্কা, বিশ্বব্যাংকের প্রস্তাব মেনে নিয়ে সংস্থা থেকে ঋণ নিলে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বদলে চিরতরে বাংলাদেশে রেখে দিতে হতে পারে। ওয়ার্ল্ড ব্যাংক বলেছেন এদের সুন্দর ভবিষ্যতের জন্য এদের ইন্টিগ্রেট করতে হবে সমাজের সাথে। আমরা বলছি না, তাদের সুন্দর ভবিষ্যতের জন্য তারা তাদের দেশে ফেরত যেতে হবে। আমরা নাকচ করার পরে এখন ওদের সাথে একটা সমঝোতা হচ্ছে এবং যেগুলো আমরা অপছন্দ করি সেগুলো বাদ দিয়ে আমরা একটা এগ্রিমেন্টের ব্যবস্থা করছি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের নামে বিভিন্ন দেশ থেকে যেসব অনুদান আসে তা আন্তর্জাতিক সংস্থাগুলো কিভাবে খরচ করে জানে না সরকার। বিভিন্ন দেশ বাংলাদেশের নামে টাকা পাঠায়, কিন্তু এগুলো অ্যালোকেট করে রোহিঙ্গাদের, অ্যালোকেট করে তাদের এজেন্সিগুলোতে, বিভিন্ন এজেন্সিগুলোতে, এবং এই এজেন্সিগুলো কিভাবে টাকা পয়সা খরচ করে তারও কিন্তু এই হিসাব আমরা পাই না। রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো অগ্রগতি নেই বলেও স্বীকার করেন পররাষ্ট্রমন্ত্রী। এই মুহূর্তে তো
আমাদের হাতে প্রোগ্রাম এই ধরনের নাই। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর এই সময়ে দেশ জুড়ে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গেল দুদিন ধরে জয়পুরহাটে ত্রাণ বিতরণ করেছে দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। জয়পুরহাট ও পাঁচবিবি উপজেলায় আজ 1000 মানুষের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। আর বসুন্ধরা গ্রুপের এই খাদ্য সহায়তা পেয়ে খুশি অসহায় ও দুস্থ মানুষ। আলমগীর চৌধুরীর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। করোনা মহামারীর এই সময় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এরই ধারাবাহিকতায় সোমবার জয়পুরহাট স্টেডিয়াম, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সহ বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহানের এই উপহার দরিদ্রদের কাছে পৌঁছে দেওয়ার সার্বিক কার্যক্রম পরিচালনা করছে শুভ সংঘ। করোনাকালে এই খাদ্য সহায়তা পেয়ে খুশি অসহায় ও দুস্থ মানুষেরা। শ্রমিকদের বেছে বেছে উনি অনুদান দিচ্ছে, এই জন্য আমরা খুবই খুশি। বসুন্ধরা চেয়ারম্যানের দীর্ঘজীবী করি, তার সুস্থ করুক আল্লাহ পাক। কিন্তু খুশি হয়েছি, যাই দিয়েছে তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি ভালোভাবে থাকে যেন। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়কে। তিনি উত্তরবঙ্গের এই অবহেলিত জেলা জয়পুরহাট জেলায় 2000 ব্যক্তিকে সুন্দরভাবে ত্রাণ বিতরণ করছেন। আমি অত্যন্ত আনন্দিত এবং আমি এই বসুন্ধরা গ্রুপ প্লাস আমাদের শুভ সংঘ যে কালের কণ্ঠ, তাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। তাই মহৎ কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই এবং সারা বাংলাদেশে আরো অন্যান্য যারা সংগঠন আছে তারা এইভাবেই করোনাকালে যারা অসহায় অবস্থার মধ্যে রয়েছে তাদের জন্য কাজ করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে জয়পুরহাট জেলায় 2 দিনে 2000 অসহায় ও দুস্থ মানুষদের ত্রাণ বিতরণ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীতে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 287 জন। এডিস ও কিউলেক্স মশা দমনে 2 সিটি কর্পোরেশন বিশেষ অভিযান শুরু করলেও ফলাফল এখনো দৃশ্যমান হয়নি। ডেঙ্গুর বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। প্রায় প্রতিদিনই আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তি করাচ্ছেন তাদের অভিভাবকরা। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। ডেঙ্গুতে আক্রান্ত 4 বছরের শিশুকে নিয়ে হাসপাতালে এসেছেন বাড্ডা এলাকার বাসিন্দা বিউটি বেগম। বলছিলেন তার বাড়ির আশেপাশে মশার উপদ্রবের কথা। অনেকেই আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু জ্বরে। 4 বছর বয়সী সন্তানের অবস্থা খারাপ হওয়াতে তাকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। জ্বর আসার পর থেকে পরে 3 দিন ছিলাম বাসায় 3 দিন থাকার পরে ব্লাড গেছে, বমির সাথে নাক দিয়ে ব্লাড গেছে, তখন আমরা হাসপাতালে আসছি, ভর্তি হয়েছি। এমনই আরও 36টি শিশু ভর্তি রয়েছে রাজধানীর শেরেবাংলা নগরের শিশু হাসপাতালটিতে। হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে 5 জন। এরই মধ্যে ডেঙ্গুতে মারা গেছে হাসপাতালে ভর্তি হওয়া 4 শিশু। এমন পরিস্থিতিতে শিশুদের নিয়ে উৎকণ্ঠায় রাজধানীর অভিভাবকরা। সিটি কর্পোরেশনের লোক যদি দ্রুত এই মশারি ওষুধ দিত, কাজ করতে, তাইলে তো এই ছোট বাচ্চা নিয়ে এত রিস্কের মধ্যে আসা লাগতো না। এটা যদি আউট অফ কন্ট্রোল হয় সেক্ষেত্রে সিটি কর্পোরেশন আসলে ওনাদের দ্বিগুণ জনবল পরবর্তীতে বাড়িও কিন্তু আসলে এইভাবে কোনো লাভ হবে না। করোনার মাঝে ক্রমেই ভয়াবহ উঠছে ডেঙ্গু। চিকিৎসকরাও বলছেন প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। সবথেকে বেশি রোগী ভর্তি হয়েছে গত জুলাই মাসে, মোর দ্যান 50% রোগী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। এবং যে 4টা বাচ্চা মারা গেছে এর ভিতরে 1 জন সাভারের, বাকি 3 জনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় বিশেষ অভিযান শুরু করেছে 2 সিটি কর্পোরেশন। রাজধানীর মিরপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে অভিযানে নামেন উত্তরের মেয়র। অনেকে হাসপাতালে আছেন, ওনারা আমাদেরকে অ্যাড্রেস দিচ্ছেন না। আপনি যদি অ্যাড্রেস দেন, আপনার বাড়ির আশেপাশে গিয়ে আমরা স্প্রে করব, আমরা ওখানে লার্ভিসাইড করব। এ সময় রাজধানীর ডেঙ্গু প্রবণ এলাকাগুলো চিহ্নিত করতে নগরবাসীর সহায়তা চান তিনি। জনগণের সাহায্য ছাড়া এই ডেঙ্গি নির্মূল করা যাবে না। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এডিস মশা লার্ভার উৎস নিধনে আজ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণ কক্ষ চালু হয়েছে। সোমবার কর্পোরেশনের নিয়ন্ত্রণ কক্ষে কার্যক্রম পরিচালনায় অংশ নিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপস। সোমবার চালু হওয়া নিয়ন্ত্রণ কক্ষে আসা অভিযোগের ভিত্তিতে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়।
এদিন দুপুর পর্যন্ত মোট 24টি অভিযোগ আসে ডিএসসিসির চালু হওয়া নিয়ন্ত্রণ কক্ষে। সকল অভিযোগের প্রেক্ষিতে কাউন্সিলর বা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে অভিযান পরিচালনার নির্দেশনা দেন শেখ ফজলে-নূর তাপস। করোনাকালে বসে নেই জঙ্গিরা, বরং চলছে অনলাইনে সদস্য সংগ্রহ। গোয়েন্দা তথ্য বলছে জঙ্গিদের আবার পুনর্গঠিত হওয়ার চেষ্টা আছে। তারা বিভিন্ন অ্যাপে চ্যানেল খুলে প্রচারণা চালাচ্ছে। তবে সামনে আসার মতো শক্তি জঙ্গিদের নেই বলে মনে করেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। তাদের কঠোর সাইবার পেট্রোলিং এর কারণে চূড়ান্ত পরিকল্পনার আগেই ধরা পড়ে যাচ্ছে তারা। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীগুলো করোনা ভাইরাসের এই সময়ে অনেকটাই আড়ালে চলে গিয়েছিল, কিন্তু থেমে থাকেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে এই সময়টাকে জঙ্গিরা কাজে লাগিয়েছে অনলাইনে সদস্য সংগ্রহের কাজে। সাধারণ ছুটির পর জঙ্গি গোষ্ঠীর মুখপাত্ররা বিভিন্ন গোপনীয়তা নিশ্চিত করা যায় এমন অ্যাপসগুলোই চ্যানেল খুলে প্রচারণা চালাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে ভার্চুয়াল যোগাযোগের একটা অংশ বিদেশ থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। তারা নিজেদের তৈরি কন্টেন্ট কিংবা বিদেশি ভাষা থেকে অনুবাদ করে বিভিন্ন কন্টেন্ট আপলোড করছেন। র্যাব বলছে ধারাবাহিক জঙ্গি বিরোধী অভিযানে জঙ্গিরা তাদের সক্ষমতা হারিয়েছে। এখন আমরা আনসারুল্লাহ বাংলা টিম বা আনসার আল ইসলামের একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি, যেটা আমরা বলছি যে তারা সদস্য সংগ্রহের প্রতি তাদের চিন্তাধারাটা বেশি, এবং যাদেরকে তারা সদস্য হিসেবে তারা নিয়োগ দিচ্ছে তারা তাদের ব্রেন ওয়াশটার দিকে তারা বেশি নজর দিচ্ছে। আগে যেভাবে একটা আস্তানা নিয়ে ট্রেনিং দিত, আমির থাকতো, অপারেশন প্ল্যান ও অস্ত্র সংগ্রহ করত, এখন সেই অবস্থায় নেই জঙ্গিরা। নিজ স্থানে তাদেরকে ব্রেন ওয়াশ করানো হতো। ব্রেন ওয়াশ করানোর জন্য যে ট্রেনিং প্রদান, বিভিন্ন বক্তব্য প্রদান, এগুলো করা হতো। এছাড়া র্যাব ফোর্সেসের সাইবার মনিটরিং টিমের পক্ষ থেকে তাদের নজরদারি বাড়ানোর কথাও জানান র্যাবের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। সাইবার ওয়ার্ল্ডে তারা বিভিন্ন গ্রুপের মাধ্যমে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তারা তাদের বক্তব্য দিচ্ছে নিজেদের গ্রুপের মাধ্যমে, এবং এগুলো কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। সম্প্রতি নারায়ণগঞ্জে আটক আব্দুল আল মামুনের দুই সহযোগী দুই জঙ্গিকে যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করেছে সিটিটিসি স্পেশাল অ্যাকশন গ্রুপ। এ সময় বিপুল পরিমাণ আইডি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান আসাদুজ্জামান জানান, অভিযানে শফিকুর রহমান ওরফে ক্যাপ্টেন খাত্তাব ও খালিদ হাসান ভূঁইয়াকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়। গেল 16 মে সাইনবোর্ডের সিদ্ধিরগঞ্জে বোমা রেখেছিল তারা। সিটিটিসি প্রধান বলেন, অনলাইনে সম্প্রতি জঙ্গিদের কার্যক্রম বেড়েছে। সফররত অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের টি-20 সিরিজের টাইটেল স্পন্সর নির্বাচিত হয়েছে আলিশা কার্ড ওয়ালটন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। সিরিজের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া আন্তর্জাতিক টি-20 সিরিজ 2021, প্রেজেন্টেড বাই আলিশা কার্ড, পাওয়ার্ড বাই ওয়ালটন। এক ভার্চুয়াল অনুষ্ঠানে স্পন্সর ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস, আলিশা হোল্ডিংসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর আলম শিকদার, ওয়ালটন গ্রুপের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম বিল্টন এবং সিরিজের টাইটেল এবং গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস হোল্ডার ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের সানুল আরিফিন। সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। একদিন বন্ধ থাকার পর সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজার লেনদেন। এদিন লেনদেনে এবং বাজার মূলধনে গড়েছে রেকর্ড। পুঁজিবাজারের লেনদেন ছাড়িয়েছে 2000 কোটি, যা গত 2 মাসের মধ্যে সর্বোচ্চ। সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 56 পয়েন্ট বেড়ে অবস্থান করে 6481 পয়েন্টে। হাত বদল হওয়া শেয়ারের মিউচুয়াল ফান্ডের বেশিরভাগেরই দাম বেড়েছে 132টির, দাম কমেছে 118টির এবং অপরিবর্তিত ছিল 25টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর। ডিএসইতে মোট লেনদেন হয় 2187 কোটি টাকা, যা সবশেষ কর্মদিবসের চাইতে 666 কোটি টাকা বেশি। এবারে নিউজ 24 স্পোর্টস। 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচের আগের দিন দলের ব্যাটিং অর্ডারে পরিবর্তনের আভাস দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। জানিয়েছেন সিরিজ জয়ের প্রত্যয়।
অন্যদিকে অজি অধিনায়ক ম্যাথু ওয়েডের জন্য এই সিরিজ টি-20 বিশ্বকাপের স্কোয়াড গঠনের বড় মঞ্চ। মিরপুরে শেরেবাংলায় ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। পার্থবণিকের ম্যাচ প্রিভিউ। সাম্প্রতিক সময়ে ক্রিকেটে বাংলাদেশের সফলতা মূলত জিম্বাবুয়ে, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কার বিপক্ষে। করোনাকালীন সময়ে নিউজিল্যান্ডের পর টাইগারদের বড় অ্যাসাইনমেন্ট হয়ে এসেছে অস্ট্রেলিয়া। 5 ম্যাচের এই টি-20 সিরিজে দলের 3 বড় তারকাকে ছাড়া নামতে হবে লাল সবুজদের। স্বাভাবিকভাবেই দল সাজাতে টিম ম্যানেজমেন্টকে করতে হচ্ছে নানা বিচার বিশ্লেষণ। প্রায় সময় হয়তো টি-20তে আমি ম্যাক্সিমাম টাইম 5-6 ব্যাটিং করেছি, বাট এই লাস্ট জিম্বাবুয়ে সিরিজে আমি উপরের দিকে ব্যাটিং করেছি এবং প্রবাবলি এই সিরিজে হয়তো বা উপরের দিকে ব্যাটিং করতে হতে পারে। এবং সোহান, আফিফ এবং শামিম দে have that capability to finish the game. তামিম, মুশফিক, লিটনের অনুপস্থিতিতে প্রথম ম্যাচের ব্যাটিং অর্ডারে বেশ বড়সড় পরিবর্তনই আসছে। তবে এটাকে মেনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস শোনা গেছে মাহমুদুল্লাহ রিয়াদের কণ্ঠে। তবে টাইগাররা যতটা অজিদের নিয়ে ভাবছে, সফরকারীরাও কি ভাবছে বাংলাদেশকে নিয়ে ততটা? ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে একবারের জন্য ম্যাথু ওয়েডের কণ্ঠে শোনা যায়নি বাংলাদেশের কথা। Individually you learn playing international cricket every single ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে অনেক কিছু শিখে আমরা এখানে এসেছি। দলে ব্যাটিং অর্ডার হয়তো তুলনামূলক অনভিজ্ঞ, কিন্তু বোলিং লাইনআপ দেখুন, এখানে স্টার্ক, হ্যাজেলউডদের মতো বোলার আছে। অনেক নিয়মিত ক্রিকেটার এই সিরিজে নেই, তারা এলে নিজেদের জায়গা ফিরে পাবে, এটাই স্বাভাবিক। তবে টি-20 বিশ্বকাপে 15 সদস্যের স্কোয়াডে নাম লেখাতে এই সিরিজ তরুণদের জন্য বড় সুযোগ। We expect going into this tour that everyone will be ready to হেড টু হেডে বাংলাদেশ অস্ট্রেলিয়ার পরিসংখ্যান না দেখাই ভালো, বরং দীর্ঘ 4 বছর পর বাংলাদেশ সফরে আসা অজিদের বিপক্ষে আরো একবার জয়োল্লাস মাহমুদুল্লাহরা করতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়। পার্থবণিক, নিউজ 24, ঢাকা। সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসছে না ইংল্যান্ড ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। আগামী সেপ্টেম্বর অক্টোবরে 3 ম্যাচের ওয়ানডে ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ইংলিশদের। আরব আমিরাতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এই পরিকল্পনা ছিল ইংলিশ ক্রিকেট বোর্ডটির। এবারে টোকিও অলিম্পিক। মেয়েদের 100 মিটার